আন্ডারে বেগম অভিযান নিয়া আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতারা দিছে। অন্য মানুষের বিচার পায় নাই, আমি নিজেও তো পাই নাই। সব লুটপাট করে লয়ে গেছে। ঈদগাহ পাইলাম না, কোনো মূল্যও পাইলাম না। হুমকি দুমকি দিয়ে আবার গামরা পলাইছে। এখানে 8-10টা ফ্যামিলি কেউ থাকতে পারেনি। আইন প্রশাসন যা আছে সম্পূর্ণ কন্ট্রোল করে রয়েছে। আমি জানে না আছে তো এটা পুলিশের আমার নাতিটা চিন্তাই করে মুরগির ডিম বা আন্ডা বিক্রেতা থেকে দেশ বিদেশে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক বনে যাওয়া এক বিস্ময় মানবের অত্যাশ্চর্য উত্থানের গল্প শোনাবো। শর্টকাট রাস্তায় ধনী হতে চাইলে আমাদের আজকের অনুসন্ধানের প্রধান চরিত্রটি অনুসরণ করতে পারেন, তবে শেষ পরিণতির দায়ভার পুরোটাই একান্ত আপনার। রংধনু গ্রুপ এবং রংধনু বিল্ডার্সের মহান অধিপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের কথা বলছি। আওয়ামী রাতের ভোটের এমপি গাজী গোলাম দস্তগীরের সহযোগিতায় প্রথমে হয়েছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। সেখান থেকে এলাকার মানুষজনের জমি জায়গা দখল করে গড়ে তুলেছেন আবাসন প্রকল্প। এরপর একে একে গ্রুপ অব কোম্পানির মালিক। বিদেশের মাটিতেও রয়েছে 3 তারকা মানের হোটেল, দামি দামি গাড়ি বাড়ি সহ হাজার কোটি টাকার সম্পত্তি। অনুসন্ধানে জানা যায় রফিকুল ইসলাম এক সময় বাবার সাথে বাজারে ডিম বিক্রি করতেন, যে কারণে হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরেও স্থানীয়দের কাছে তিনি এখনও আন্ডা রফিক নামেই বহুল প্রচলিত। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের উত্থানের গল্পটা হার মানায় সিনেমার কাহিনীকেও। আওয়ামী আমলে রফিকের চালানো নৃশংসতায় রূপগঞ্জের মানুষ এখনও আঁতকে ওঠেন। সব লুটপাট করে লয়ে গেছে। আমার টাকা পয়সা দিচ্ছে, জয় জিনিসও দিচ্ছে। এখানে গতের খাতা কাপড় সুন্দর লয়ে গেছে। বেকুদা বুডাইয়া কেরা সব তাহানি সব লুটপাট করে 1 মাস বাইন্দা বেকুদা ভাঙছে, ভাঙ্গা করে সব লইয়া করে মাটি করে ওরা গেল। রেস্ট অফিস থেকে কমিশন পাস করে ওইখানে নিছে, রেস্ট্রি করে লোক লিয়ে গেছে, সরকারি লোক নিছে। নেওয়ার পরে বলতেছে যে আমাদের এই জমি লাগবে, রেস্ট্রি করে দেন। আমরা বললাম যে কবরস্থান এবং ঈদগার জমি আমরা কীভাবে ওয়াক্তা ছাড়া রেস্ট্রি করে দেবো, এটা সমাজের সাথে কোনো কথা নেই, বার্তা নাই, কোনো মানুষ জানে না। আমরা রেস্ট্রি করে দিয়া আমরা কি সমস্যা করুন ফাঁসমু। তখন বলছে রেস্ট্রি করে এই মুহূর্তে দিবি, না দিলে সমস্যা হইব। আর অন্যদিকে আমি ঈদগাহ করে দিব, কবরস্থানে মূল্য দিব। কিন্তু এরকম হুমকি দিয়ে রেস্ট্রি করে নিছে। আজও পর্যন্ত আমাদের কোনো এই ঈদগাহ পাইলাম না, কোনো মূল্যও পাইলাম না। হুমকি দুমকি দিয়ে আবার গামরা পলাইছে। দৌড়াদৌড়ি করে সরিয়ে গেছে, সরিয়ে যাওয়ার পরে আবার ওরা আইসে, আইয়া মনে করেন চারিদিক দিয়ে চাহাইতেছে, বড় বড় এরকম ইট ভেঙ্গা ভেঙ্গা চাহাইতেছে আর বলতেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। 2016 সালে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছায়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিযোগ আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথেও সখ্যতা ছিল তার। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রূপগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। অনুসন্ধানে জানা যায় বেনজির আহমেদ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে তার রয়েছে ব্যবসায়িক পার্টনারশিপ। এখানে 8-10টা ফ্যামিলি কেউ থাকতে পারেনি, সবারটা লুটপাট করে নিয়ে গেছে। জায়গা ছিল এটা চাইছে, লোক পাঠাইছে দেইনের বিদায়, তারপরে এই বাড়ি ঘরে হামলা করা, এইগুলা সব রাতারাতি সব কিছু নিয়ে গেছে। আমি বাইকে খেদাই দিয়ে মেরে দিলে কোবাই টোবাই। আইন প্রশাসন যা আছে সম্পূর্ণ কন্ট্রোল করে রয়েছে। যে কয় আর কথা কই বাইতে জানি নাই, হরণ করে লয়ে যায় গামগো। মায়ের ছিল সুখ জানিছে মহিলা, আমার দুইটা বাচ্চিছি, আমার ভাইয়ের বউ, এগুলো লয়ে গেছে। আন্ডারে বেগম অভিযান নিয়া আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতারা দিছে। পরবর্তী টাইমে ওই জায়গাটা আমরা রেস্ট্রি করে দিই না দেখা। পরে আমাদের এখানে একটা 3তলা বাড়ি আসছিল, এই 3তলা বাড়িটা পুরাটা ভাঙ্গা এরপরে পুরাটা উচ্ছেদ করে এরপরে লইয়া গেছে, লুটপাট করে উচ্ছেদ করে লইয়া গেছে। আওয়ামী লীগের এসব ক্ষমতাধর প্রভাবশালী লোকজনের ক্ষমতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জে দিনকে রাত আর রাতকে দিন বানাতেন রফিকুল ইসলাম। রফিকুলের আয়ের মূল উৎস ছিল নিরীহ মানুষের জমি দখল, বিশেষ করে সংখ্যালঘু ও অসহায় মানুষদের জমি ভুয়া দলিল করে আবাসন প্রকল্পের কাছে বিক্রি করাই ছিল তার প্রধান পেশা। আমার 27-28 জন মানুষ, কেউ আমার একটা মানুষ নেই, অন্য কিছু আমার আছে না, সব নিচে গা। কোনো মতন জীবন যাপন করতেছি। শান্তি চাই যে এই দেশের মানুষ, আমি একলা না, এই দেশের মানুষ যে শান্তি থাকতে শান্তি বসবাস করতে, আমিও একটু শান্তি থাকতে।
প্রায় 3 থেকে 4 মাস আমি বাড়ি ছাড়া, আমি আমার গ্রামে যাইতে পারি না। তারা এমনকি আমাকে হুমকি দিছে, আমি যদি আমার গ্রামে যাই তারা আমাকে একবার মেরে ফেলবে। আমার বাবা বাজারে গেছে, দোকান খুলবে, ওই জায়গায় আমার বাবার উপরে হামলা করছে, আমার দোকান ভাঙচুর করছে। এটা করে শুধু ক্ষান্ত হয় নাই, তারপরের দিন তারা আমার বাড়িতে আবার হামলা করছে। 20 বছর দিয়ে আমার বাড়ি হামলা দিছে, যাই কইছে যে তুমি বাড়ি ঘর ভাঙচুর করতাম না, তুমি মারাধরি করতাম না, তোমরা তোমার বাড়ি ছেড়ে সকালে যাই বাগা। তখন নাস্তা করতে বসি, আবার ইয়া নুর ইসলাম করে এক ছেলে, হ্যাঁ সকালে আবার 10-15 জন লয়ে হামলা দিছে, বাতের ফেলে থুইয়া সকাল বাসাতে পারিতাম। যদি ভয় ফেলা না ইয়া যদি আমার ক্ষয়ক্ষতি করে তো হ্যাগো কোনো দায়িত্ব না, আমরা নবীকে শক্তি দেয়, হ্যাগো শক্তি তো ইব্রাহিম এইসব করে, আওলাদে এইসব করে আর কি। যে এই ফুলাফান্ডি বাড়িতে ফাটায়, এই ফুলাফান্ডি আমি গরিব হইলেও তো আমার যোগ্যতা না, তারপর আমার বাড়ি যে হামলা দিচ্ছে ভাঙচুর, এবং সেটা বাধা দিতে গেলে আমার মায়ের হাত ভাঙিয়ে ফেলে, এই হাত, ডান হাতের আঙুল। আমার বাড়িওলি মানে আমার ওয়াইফকে খুব দেয়, সেন দিয়ে দিয়েছে এই সাইডে, ডান সাইডে অনেকটা জায়গা কাটতে যায়। ভাঙচুর করাতে আমি পরের দিন গিয়ে থানা থেকে মামলা করি। মামলা করাতে আমাকে না পাইয়া আমার ছোটো ভাই চাকরি করে চরকাতে, ওকে 10-12 জন না নিয়ে তাকে বেদম মার দূর করে নদীর সাইডে ওরা ফালাই রাখছে। নেতৃত্ব দেয় সাত্তার, আর সাত্তারের নেতৃত্ব দেয় আন্ডার রফিক। ভুয়া দলিল করে বানানো এসব জমি আবার তিনি একাধিক মানুষের কাছে বিক্রি করতেন। 2022 সালে পুলিশ অফিসার্স সমবায় সমিতির কাছে জমি বিক্রির পর সেই একই জমি আবার তিনি অন্য আরেক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক শত কোটি টাকা। 15 মিনিটসের অনুসন্ধানে রফিকুল ইসলামের যে ভয়াবহ জালিয়াতির চিত্র ফুটে উঠেছে, খালি চোখে তা বিশ্বাস করা অসম্ভব। অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে রফিক রূপগঞ্জ এলাকায় গড়ে তোলেন 7 স্টার নামে নিজস্ব অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী, যে বাহিনীর তাণ্ডবে এলাকার মানুষ মুখ খুলতেও ভয় পেত। মানুষ খুনের পাশাপাশি এই বাহিনীর নিয়ন্ত্রণে গড়ে তোলা হয় রমরমা নারী ব্যবসা। রফিকের সংগ্রহে থাকা এসব দেহ ব্যবসায়ীদেরকে কাজে লাগিয়ে বড় বড় রাজনীতিবিদ আর প্রশাসনের কর্মকর্তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করতেন রফিকুল ইসলাম। এরপর বিভিন্ন অপারেশনের পর 7 স্টার বাহিনীর সদস্যরা নিজেরাও আনন্দ ফুর্তিতে মেতে উঠত, যার কিছু প্রমাণও 15 মিনিটসের অনুসন্ধানী দলের কাছে এসেছে। রফিকের নৃশংসতার শিকার হতে বাদ যায়নি কোমলমতি শিশু। 2023 সালের 1 ডিসেম্বর নিখোঁজ হন 9 বছরের স্বাধীন নামে এক শিশু। অনুসন্ধানে জানা যায়, স্বাধীনের বাবার 36% জমি দখল করতে না পেরে রফিকের 7 স্টার বাহিনী স্বাধীনকে অপহরণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়। সেই শোক আজও বয়ে বেড়াচ্ছেন স্বাধীনের পরিবার। ও আমার ওই যে নাওরা বাজার থেকে যে ছিল, ওই জায়গায় আমার দোকান ছিল, ওই দোকান থেকে আপনার মনে করেন দোকানের সামনে আমার ছেলে খেলাধুলা করতো, ওই জায়গা থেকে ওঠায় নিয়ে গেছে এই শুক্রবার আর কি, শুক্রবার সন্ধ্যার দিকে। তো এলাকার কিছু লোকও দেখছে, প্লাস আমরা সিসি ক্যামেরা, যে ওনার কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরা ফুটেজটা আমরা চাইছি, ফুটেজটা আমাদেরকে দেয়নি। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের একটু আগে আমার নাতিটার চিন্তাই করে আমরা রাত করে চিন্তাই করে নিয়ে গেল, কই নিল আমার নাতিরা, আমার কলিজার টুকরা, আমি আর পাইলাম না নাতিরা। রাইতে খবর শুনি কয়েল মেলাত যাইব, আমার মেলাত গিয়া চতুর্ভুজে ঘুরে ঘুরে দেখলাম কত মানুষ, শয়ে মানুষ চতুর্ভুজে বানিয়ে গেছে, কোনো মানুষে পায়নি। এই নাতিটারে নিয়ে কই নিয়ে হলাইছে, 4 দিন পরে কাঠ পাড়া পাই আমরা নদীর পাশে পয়সা রয়েছে, মানুষের খবর করে একটা শিশু বাচ্চা হলো পয়সা রয়েছে। পুলিশ প্রশাসন ও রফিক বাহিনীর কাছে ছিল অসহায়। বিচারের জন্য স্বাধীনের পরিবার থানা, পুলিশ, কোর্ট কাচারি করেও কোনো কুল কিনারা করতে পারেনি। উল্টো বাড়াবাড়ি করলে গুম করে ফেলার হুমকিও সহ্য করতে হয়েছে স্বাধীনের পরিবারকে। পরে আমরা বাইরে বেরোইছি, পরে আবার ওই জায়গা থেকে আপনার আমাদেরকে বের করে দেবে, ওনার ফোনে কথা বলছে, পরে বললো যে আপনি যদি মামলা করেন রফিক বাদে যে বাকি 7 জনের নামে মামলা করতে পারবেন, কিন্তু রফিকের নামে মামলা করতে পারবেন, রফিক এবং মিজান ওরা 2 ভাইয়ের নামে মামলা করতে পারেন। তো ওনারা তো মারতে জানে, আমি বলছি ওনাদের হুকুমে এগুলা করা হয়েছে বা ওনারা ছাড়া এগুলা নাই। আর আমি ওনার কাছে বিচার চাইতে গেছি যে আমি মামলা করবো, উনি বলছে যে তুই মামলা করে তোর কোনো কাম হবে না, তুই জায়গা। আমি ওনার কাছে আমার এলাকার গার্ডিয়ান হিসাবে আমি বিচার চাইতে গেছি এই যমুনা বাজার, ওনার ডেলি গ্রিন টিভির অফিসে গেছিলাম আমি বিচার চাওয়ার জন্য, যে আপনার এলাকার বিচার। কিন্তু উনি বলছে যে তোমার মামলা করার দরকার নেই, যা হয়েছে তুই টাকা নিয়ে যায় বাসায় জায়গা। আমি বলছি যে না, আমি তো টাকার জন্য আছি, বিচারের জন্য আছি। তো এইভাবে ওনার থেকে মামলা করে নেই খিলগাঁও থানায়, আর ওনার নাম নেওয়ার পর আর মামলা নেয়নি। পরে আমরা আবার কোর্টে এজাহার করে মামলা করছি, কিন্তু ওনার মামলার চার্জশিট দেওয়া হয়নি এখনও।
তো ওই জায়গা থেকে যে কয়বারই আপনার ওই জায়গাতে তদন্ত পাঠায়, ওই জায়গার মধ্যে এসপিআইসি যাই ওসি টোসি যাই পাঠায়, ওনারা রংধনু কার্যালয়ের ভিতরে নিয়ে ওনাদেরকে টাকা দিয়ে জিম্মি করে টাকা দিয়ে পাঠায় দেয়। তখন আমরা তো আর টাকা দিতে পারি না, বিচার পাইনি তখন আওয়ামী লীগ সরকার আমলের। যে আইনের আশ্রয় আইনের দেশ শাসন করবো, তারা যদি আমার নাতির বিচার না করে, এরকম শিশু বাচ্চা তো আর এরকম সমস্যা হইলে এরকম করে জায়গা সম্বন্ধে সমস্যা করে মাইরা আতঙ্ক করে ফেলাই সপ্তাহে আতঙ্ক করবো, কোনো গরিবের মধ্যে বিচার পাইতো না। আইন প্রশাসনের লোকেরা কোনো বিচার করে না, তো আমি আইন প্রশাসনের লোকের কাছে আবার বিচার দিতেছি। আওয়ামী লীগের সময় আমি বিচার পাই নাই, এখন বিএনপির সময় এসছে, এখনও যদি আমি বিচার না পাই তাই দুনিয়াতে আমার তাই লাভ কি? কোনো লাভই নেই। আমার মাইরা গরিব মানুষ যা আছে সব মাইরা ভালো। রফিকের 7 স্টার বাহিনীর নৃশংসতার শিকার নাওড়া গ্রামের অনেক পরিবার আজও সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। অপরাধ একটাই, তারা রফিকের রংধনু গ্রুপের কাছে বাপদাদার ভিটে তুলে দিতে রাজি হয়নি। কিন্তু রফিকের বাহিনীর কাছে শেষ রক্ষা হয়নি। বাড়িঘর ভাঙচুর আর লুটপাট করে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল। এরকম অসংখ্য পরিবার বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন। পোলার আন্তারিনা জ্বালাতা পোলারে ঘুমাতে ধরে নিচে গা কোন বেদান এই না আন্তারিনা পোলারে উদতি ধরে নিচে গা পোলারে কুত্তামি জানে রবিকে না আছে দইরা পুলিশের হাতে না আছে দইরা পুলিশে কয় নান প্রশাসন কয় নান প্রশাসন অকফর হই গুলি করে একটা 15টা না 16টা গুলি করছে আমার দলের মাঝে মানুষ একটা থাকতে না, দেশে একটা মানুষ থাকতে না, সব মানুষ ভাড়া গেছে গা। ভাড়ায় কত কষ্ট করতেছে, খাইতে না, কোনো ঘর পড়াইতে না, কিছু করতে না, খাইতে না, কিছু করতে না। এভাবেই এক মগের মূল্যকে বাস করছিলেন রূপগঞ্জবাসী। হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী দুঃশাসনের সহযোগী আন্ডা রফিকের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছিল। তারপর থেকে পলাতক ছিলেন রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। অনুসন্ধানে প্রতারণা, গুম, মানি লন্ডারিং থেকে শুরু করে জুলাই বিপ্লবে হত্যায় সহযোগিতার অভিযোগে আন্ডা রফিকের বিরুদ্ধে মামলার সন্ধান মিলেছে। সব মিলিয়ে রফিকের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলার নথি পাওয়া গেছে, যার বেশিরভাগ মামলাতেই রফিককে পলাতক দেখানো হয়েছে। এসব মামলার মধ্যে 4 নভেম্বর 2024 সালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রফিকের বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। রূপগঞ্জ থানার মামলা নম্বর 16, 18, 21, 22, 24 এবং 369, ফতুল্লা থানার মামলা নম্বর 30 এবং 447, মিরপুর মডেল থানায় মামলা নম্বর 23 এবং 758, পল্লবী থানায় মামলা রয়েছে 154 এবং খিলক্ষেত থানার মামলা নম্বর 21। এছাড়া সিআর মামলা নম্বর 338, 754, 11 এবং পিটিশন মামলা নম্বর 1055, 2023। সবশেষ 7 আগস্ট 2025 তারিখে গুলশান থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল, যেটির মামলা নম্বর 14। মামলায় তার স্ত্রী জোবেদা বেগম এবং তার 2 ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদি হাসান দীপুকেও আসামি করা হয়েছে। পুলিশের একজন সাব ইন্সপেক্টরের দায়ের করা এই মামলাতে বলা হয়েছে, রফিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠান রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, মেহেদি মার্ট, রংধনু অ্যাগ্রো, অ্যারাবিকা কফি, আরজি মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রতারণা এবং মানি লন্ডারিং করেছে রফিকুল ইসলামের রংধনু গ্রুপ। এই মামলায় রফিকুল ইসলাম এবং রংধনু গ্রুপের প্রতিষ্ঠান রংধনু বিল্ডার্সের বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি জায়গা ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার অভিযোগ করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা সহ তার সকল সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশনা রয়েছে আদালতের। যে কারণে মামলার সাজা থেকে বাঁচতেই রফিকুল ইসলাম 5 আগস্ট হাসিনা পালিয়ে যাবার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন। গেল 1.5 বছর পলাতক থাকলেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাকে, কারণ বিদেশে পালিয়ে গিয়েও তিনি রাজকীয় জীবনযাপন করেছেন। 15 মিনিটসের অনুসন্ধানে রফিকুল ইসলামের বিভিন্ন দেশে নাগরিকত্ব থাকার প্রমাণ মিলেছে। বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র, এন্টিগুয়া এবং বারবুদা নাগরিকত্ব রয়েছে রফিকুল ইসলামের। রংধনু গ্লোরি জেনারেল ট্রেডিং এলএলসির নামে কোম্পানি খুলে দুবাইতে রেসিডেন্সির পাশাপাশি দেশটিতে কয়েকশো কোটি টাকার সম্পত্তি পাচারের অভিযোগ রয়েছে রফিকের বিরুদ্ধে। 15 মিনিটসের অনুসন্ধানে দুবাইতে রফিকুল ইসলামের মালিকানাধীন প্রায় 8 কোটি টাকার এক বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে। থাইল্যান্ডেও ঢাকার বনানীতে রংধনু গ্রুপের ইউনিক রেজেন্সির আদলে একই নামে ইউনিক রেজেন্সি পাতায়া নামে একটি বিলাসবহুল হোটেল রয়েছে রফিকুল ইসলামের। বিদেশের মাটিতে সম্পদের বিশাল এই পাহাড় মানি লন্ডারিংয়ের মাধ্যমে গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। গেল 15 বছরে জুলুম নির্যাতনের মাধ্যমে উপার্জিত এই অর্থ পাচারের অভিযোগে রফিকের বিরুদ্ধে মামলা রয়েছে আদালতে। 1.5 বছরের সেই ভয়াবহ স্মৃতি রূপগঞ্জবাসী ভুলতে বসেছিলেন, কিন্তু হঠাৎ করে আবারও রফিকুলের উপস্থিতির খবর আতঙ্কে ফেলে দিয়েছে রূপগঞ্জের মানুষকে। অভিযোগ উঠেছে একাধিক মামলা এবং ওয়ারেন্টের আসামি আন্ডা রফিক
এলাকায় ফিরেছে, সেই সাথে পুলিশও নাকি তাকে পাহারা দিচ্ছে। 1.5 বছরের বিরতি দিলে রফিক নাকি আগের স্বরূপেই ফিরেছে। এলাকায় ফিরেই আবার স্থানীয় লোকজনকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে আন্ডার রফিকের বিরুদ্ধে। মনে করেন ওখানে যে থাকতাছি, ওখানে শুনতাছি চেয়ারম্যান আইব না, চেয়ারম্যান আইলে আমরা মানে এখন তো তাছি ডরাইতাছি, না জানি হাই আবার কি করে, এবার আমি করতাম না। অন্য মানুষে বিচার পায় নাই, আমি নিজেও তো পাই নাই। যারা এই দেশটা শাসন করছে এরা রফিকের গাজী, এরা মিলা ওখানে কিছুদিন ধরে একটু আতঙ্কতা আছে। ওই যে শুনছে রফিক আসছে, যদি রফিক আবার আগের অবস্থান তৈরি করতে চায়, আজকাল বিএনপি থাকা অবস্থায় যদি আমরা আবারও বাড়ি ছাড়া হই, তাহলে আমার লাভ হইল কি? পুলিশি পাহারায় রফিকের এলাকায় ঢোকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় থানার ওসি বিষয়টি অস্বীকার করেছেন। উল্টো রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ রফিককে খুঁজছে। যেটা আসলে এই ধরনের ঘটনার সঠিকতা নেই, বা পুলিশ পাহারায় যে সে এলাকায় আসছে এটা আমার জ্ঞাত নেই। কারণ পুলিশ পাহারা আসলে তো আমি আগে জানবো। পুলিশ পাহারা যে এলাকায় আসছে এই ঘটনাটা একেবারেই ভিত্তিহীন একটা দরকার। এমনিতে এলাকায় আসছে কোনো খবর পাইছেন আপনি? না, এটা আপনাদের মাধ্যমে আমি শুনছি যে বলছে এলাকায় আসছে। ঠিক আছে, উনি যদি এইভাবে 2টা মামলার আসামি যদি এলাকাতে আসে, আপনাদের প্রশাসন থেকে আপনাদের কি ব্যবস্থা নেবেন? সে জামিন আছে, সে জামিন আছে। এদিকে আদালতের নির্দেশে রফিকুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্তের কথা থাকলেও বাস্তবে রফিকুলের অবর্তমানে তার সম্পত্তির দেখভাল করেছেন স্থানীয় 2 জন সাংবাদিক। এলাকার মানুষের অভিযোগ, সাংবাদিকতার আড়ালে 2টি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রফিকুলের সম্পত্তির পাহারাদারের ভূমিকা পালন করেছেন। জয় আর রিয়াজ ওরা এই রূপগঞ্জের একটি আতঙ্কের নাম। ওরা সাংবাদিক নয়, ওরা রূপগঞ্জের যত হাউজিং কোম্পানি আছে তাদের সাথে আঘাত করে এই সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের জায়গা দখল করে তাদের মূল উদ্দেশ্য। এবং আন্ডার রফিকের সব কিছু দেখাশোনার মূল দায়িত্বে থাকে এই 71 টিভির রিয়াজ আর যমুনা টেলিভিশনের জয়নাল আবেদিন জয়। স্থানীয়দের দাবি, জমি দখলে বাধা দিলেই নেমে আসে নির্যাতনের খড়গ। আর এই পুরো প্রক্রিয়ায় হাউজিং কোম্পানির ক্যাশিয়ার হিসাবে কাজ করেছে জয়নাল এবং রিয়াজ নামে স্থানীয় ওই 2 সাংবাদিক। সাংবাদিকতার আড়ালে তারা এলাকায় হয়ে উঠেছেন অঘোষিত রফিকুলের পাহারাদার। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এবং জমি দখলের মধ্যস্থতা করে তারা নাকি এলাকায় বিপুল সম্পদের মালিক হয়েছেন। এইখানকার সাধারণ মানুষের জমি দখল করে ক্ষান্ত হন না, তারা আলিশান জীবনযাপনও করছেন। এখানে এই হাউজিং কোম্পানির যত ক্যাডার বাহিনী রয়েছে, প্রত্যেক ক্যাডার বাহিনীর এই টাকাগুলো বিভিন্ন কোম্পানি থেকে কালেকশন করে তারা এই সন্ত্রাস বাহিনী পালে এবং আমাদের নিরীহ মানুষের জায়গা জমিও তারা লুটপাট করেছে। আমরা কোথাও কোনো বিচার পাইনি, থানাতেও গেছিলাম, সেইখানেও তাদের বিরুদ্ধে কোনো মামলাও নিতেছে না পুলিশ। রূপগঞ্জবাসীর দাবি, রফিকুল ইসলাম তার পরিবারের সদস্য এবং সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হবে। অতএব ফ্যাসিস্ট সরকারের সহযোগী, প্রতারক, অর্থ আত্মসাৎকারী রফিকুল গংদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকার মানুষ। আল্লাহ হাফেজ।